হ্যালো ফ্রেন্ডস, দেখো টুডে আই এম হেয়ার উইথ দ্য নিউ ক্লাস। আজকে হচ্ছে পারমিয়াবিলিটি লাস্ট টপিক। হ্যাঁ, পারমিয়াবিলিটি আজকে শেষ হয়ে যাবে। ওয়েট, পারমিয়াবিলিটি আজকে শেষ করে দেবো। তো ওই দেখো তোমাদের যে নোটসটা দিয়েছি সেই নোটসে ফ্রম পেজ নম্বর 9 টু পেজ নম্বর 14 উই উইল ফিনিশ টুডে। দেখো এবার ঘটনাটা কী হচ্ছে, তো কয়েকটা কথা বলে আমি আজকে স্টার্ট করি, বলাটা খুব জরুরি। ফার্স্ট অফ অল যেটা আমার বলার আছে যে দেখবে কেউ কেউ এখন বলছে যে পিএসসি যেই বেরোবে, এরকম একটা কথা, এই ধরনের কথাবার্তা তোমরা কান দিও না। ফার্স্ট অফ অল তো এক নম্বর কথা হচ্ছে পিএসসি যেই কবে বেরোবে সেটা তুমি কখনোই জানো না। আমি জানি তোমাদের খুব প্রবলেম হচ্ছে, আমি তোমাদের জায়গায় থাকলে আমারও প্রবলেম হতো। কারণটা কি বলো তো, 2017 পরে তো নোটিফিকেশান বের হয়নি। তো অনেক দু টাইপের ক্যাটাগরির ছেলে মেয়ে আছে এখন, তোমাকে আমি বলছি। এক টাইপ হচ্ছে এদের প্রিপারেশানটা তৈরি হয়ে গেছে, দেয়ার প্রিপারেশন লেভেল ইজ কমপ্লিট। বিকজ ইউর প্রিপারেশন লেভেল ইজ কমপ্লিট, তোমরা চাইছো পিএসসি যেই যেন তাড়াতাড়ি বের হয়। আবার কিছু কিছু ক্যাটাগরির ছেলে মেয়ে আছে, স্টুডেন্টস আছে, যাদের প্রিপারেশন লেভেলটা কমপ্লিট হয়নি। তারা জানে এখন পিএসসি যেই বেরোলে তারা পরীক্ষায় কমপ্লিট করতে পারবে না, ঠিক আছে। তারা চাইছে পিএসসি যেইটা যেন দেরি হোক, যে আর একটু দেরি হোক যাতে আমার প্রিপারেশন লেভেলটা তৈরি হয়ে যায়। পিএসসি না তোমার কথা শুনবে না তাদের কথা শুনবে, আমি তোমাকে বলে দিচ্ছি। পিএসসি যখন বের করার তখনই কিন্তু বের করবে। অনেকগুলো প্রসেস থাকে, ফাইন্যান্স ডিপার্টমেন্টের থেকে পারমিশন নিতে হয়, অনেক অনেক প্রসেস থাকে। প্রসেসটা একটু লং প্রসেস, ঠিক আছে। অতএব হতে পারে কালকেই বেরোলো, হতে পারে 2023-এ বেরোলো, কিন্তু এরপরে যে এক্সামটা বেরোবে সেটা পিএসসি যেই বেরোবে, এইটা আমি বলতে পারি। কিন্তু সত্যি ঘটনা যে কবে বেরোবে এটা কিন্তু মানে খুব কম লোকেরাই জানে। যারা একদম হাই লেভেলের পিএসসির লোক, কোনো ডিপার্টমেন্টের স্যার বলে দিল এরকম শুনে কিন্তু তুমি মানে বিশ্বাস করতে যেও না। কোনো ডিপার্টমেন্টের লোক কিন্তু এই ধরনের ইনফরমেশান দিতে পারেন না। কোনো ডিপার্টমেন্টের লোক মানে ধরো ইরিগেশন ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বললো, পিডাব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার বলে দিল, বা তোমার পিএইচই ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলে দিল, এইরকম কথাবার্তা শুনবে না। হ্যাঁ, তুমি যদি পিএসসির কোনো লেভেলের লোক থেকে শুনে থাকো, পিএসসিতে কাজ করেন উনি আর কি, তাহলে সেটা ঠিক হতে পারে, আই ডোন্ট নো, মেবি। বাট খুব কমই চান্স থাকে যে এই ধরনের জিনিস ইনফরমেশান লিক হয়। আমাদের জন্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বেরিয়েছিল না, লকডাউনের সময় বেরিয়েছিল নোটিফিকেশানটা, কেউ কখনো এক্সপেক্টই করেনি যে ওই সময় বেরোবে। হোয়েন এভার ইউ আর নট এক্সপেক্টিং, তখনই দেখবে এই জিনিসগুলো বের হয়। যখন তুমি এক্সপেক্ট করবে তখন দেখবে বের হয় না। এটাই জেনারেলি হয়, আমার ক্ষেত্রে তো আমি তাই দেখেছি। যখন পিএসসি বেরোলো, নোবডি এক্সপেক্টেড কি ওই সময় পিএসসি বেরোবে, ফট করে বেরিয়ে গেল। তো আমার বলার বক্তব্য এটাই হচ্ছে যে তোমরা এখন পিএসসি যেই কখন বেরোবে না বেরোবে সেটা ছেড়ে দিয়ে পড়াশোনার ইন জেনারেল প্রিপারেশান নিতে থাকো। ধরো পিএসসি যেই বেরোবে 10 বছর পর, সেই হিসাবে প্রিপারেশান নিতে থাকো। যখন নোটিফিকেশান বেরোবে তারপরেও দেখবে তোমার 3 থেকে 4 মাস টাইম থাকবে। হ্যাঁ, ঘাবড়াচ্ছ কেন? নোটিফিকেশান বেরোনোর পরে 3 থেকে 4 মাস টাইম থাকবে, তখন তুমি পড়াশোনার লেভেলটাকে একটু চেঞ্জ করে দেবে, তখন তুমি অন্যরকমভাবে পড়াশোনা করবে, ঠিক আছে। বাট আপাতত তুমি ধরে নাও যে পিএসসি যেই দেরি আছে ধরে নিয়ে তুমি এগোতে থাকো, এটা আমার বক্তব্য, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট বলার বক্তব্য ছিল। সেকেন্ড বলার বক্তব্য হচ্ছে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমার মনে হয়, আমি বলে দিই তোমাদেরকে, যেটা আমরা ইন্টারভিউ গাইডেন্স প্রোগ্রামটা স্টার্ট করেছি, সেটাতে তোমরা প্লিজ আসার চেষ্টা করো। তোমরা আবার বলতে পারো দাদা একই কথা তুমি বারবার কেন বলছো? এই কারণেই বলছি, কোনো ইন্টারভিউ গাইডেন্স প্রোগ্রামটা কিন্তু আমি জব পাওয়ার পর বন্ধ করে দেবো। ওয়ান্স আই গেট দ্য জব, আমি বলে দিচ্ছি, আমার যখন লেটারটা আমার কাছে আসবে তখন আমি বন্ধ করে দেবো। ক্লাস আমি নেব, এই ক্লাস আমি নেবো, আমি বলেছি যখন নেবো তো নেবোই, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। কিন্তু আমি ইন্টারভিউ গাইডেন্স প্রোগ্রামটা বন্ধ করে দেবো। অতএব যতদিন আমি ফ্রি আছি ততদিন তোমরা আসার চেষ্টা করো। আর কতদিন বলো? 1-2 মাস হবে হয়তো, ম্যাক্সিমাম আমি 1 to 2 মান্থ ফ্রি থাকবো না। তারপরে তো আমার জব অফার লেটার চলে আসার কথা। তো আমিও জানি না আমার কতদিন লাগবে। হতে পারে 3 মাস লাগলো, হতে পারে 2 দিন পরেই হয়ে গেল, হতে পারে আবার 1 বছর লাগলো, ইভেন ইফ আই ডোন্ট নো। বাট যখনই চলে আসবে আমি বন্ধ করে দেবো। অতএব যতদিন না হচ্ছে ততদিন তোমরা রেগুলার ফলো করো। থার্ড একটা কথা বলার আছে, বলে আমি ক্লাস স্টার্ট করে দিচ্ছি। দেখো, অনেকে অনেক রকম সমস্যার কথা আমাকে বললো। কালকে সন্দীপন এসেছিলো, তো সন্দীপন যখন এসেছিলো গুগল মিটে, তো অনেকে অনেক সমস্যার কথা আমাকে বললো। তাতে আমি যেটা জানতে পারলাম, দেখো তোমাদের কাছে সবারই কিন্তু সমস্যা আছে, তুমি ভেবো না আমার কোনো সমস্যা ছিল না। whenever I was preparing I had lot of problem, everybody have a problem. তোমরা কেউ বলছো হয়তো যে দাদা আমি পড়ছি রিটেন হচ্ছে না, তুমি কিন্তু সলিউশন জানো এর। আমার মনে হয় ইউ নো দ্য সলিউশন। তোমাদের কি বলো তো, প্ল্যানিং ডিপার্টমেন্টটা তোমাদের ঠিক আছে, তোমরা এক্সিকিউশন করতে পারছো না। আরে বাবা, যেটা তোমরা প্ল্যান করছো সেটাকে এক্সিকিউট করতে হবে। তো ইউ হ্যাভ টু এক্সিকিউট হোয়াট এভার ইউ হ্যাভ প্ল্যান্ড। ইফ ইউ আর নট এবল টু এক্সিকিউশনটাই সবচেয়ে সমস্যার ব্যাপার। আমি জানি আমাকে দিনে 5 ঘন্টা 6 ঘন্টা পড়তে হবে, আই হ্যাভ প্ল্যান্ড অ্যাকর্ডিংলি, কিন্তু যখন করার সময় আসলো তখন আমি করতে পারলাম না, কী লাভ হলো? এক্সিকিউশনেই যদি আমার প্রবলেম হয় তাহলে কিন্তু কিছু করা যাবে না। এক্সিকিউশনটাই কিন্তু আসল জিনিস। এমনি আমরা তো সিভিল ইঞ্জিনিয়ার, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংও এক্সিকিউশন ওয়ার্কেই কিন্তু সবচেয়ে বেশি টাকা লাগে, সবচেয়ে বেশি এরর হয়, সবচেয়ে বেশি সময় লাগে। এভরিথিং ইজ ইন এক্সিকিউশন ফেজ। প্ল্যানিং, ডিজাইন এগুলোতে বেশি সময় লাগে না।
প্রিলিমিনারি সার্ভে, হাউ মাচ ইট উইল টেক, টোটাল মিলে বাকি সব কিছু মিলে হয়তো 10-15% লাগে। প্রিলিমিনারি সার্ভে হোক, কী হচ্ছে প্রিলিমিনারি, প্রাইমারি, তারপর তোমার ডিজাইন, প্ল্যানিং, সব কিছু মিলে 10-15%। রেস্ট যে 85-90% থাকছে সেটাই তোমার এক্সিকিউশন ফেজ বা কনস্ট্রাকশন। এক্সিকিউশন, TION, এক্সিকিউশন বা SION যাই হোক, এক্সিকিউশন ফেজ অথবা কনস্ট্রাকশন ফেজ। কনস্ট্রাকশন ফেজ তো সঙ্গে সঙ্গে শেষ হয় না, কনস্ট্রাকশন করে দেওয়ার পরেও আবার 5 বছরের জন্য দেখতে হয় যে সব ঠিকঠাক আছে কিনা, তারপরে কন্ট্রাক্টর ফুল পেমেন্ট পায়। অতএব এই ফেজটাই গন্ডগোল, তোমাদের লাইফেও কিন্তু তাই। আমারও প্রবলেম আছে রে ভাই, আমারও কিছু প্রবলেম আছে। হয়তো আমি তোমাদের ফর এক্সাম্পল বলছি, আমি একটু বেশি রাগ করি, আমার রাগটা একটু বেশি, তা আমাকে সেটা কন্ট্রোল করতে হবে। প্রত্যেকটা মানুষের লাইফে কিছু না কিছু প্রবলেম থাকে। সো ইফ ইউ হ্যাভ প্রবলেম, ইউ ফাইন্ড ইট আউট যে আমার এটা প্রবলেম আছে, যে আমার মনে থাকছে না, বা আমি পড়তে পারছি না, বা আমি এটা করতে পারছি না। দেন ট্রাই টু ফাইন্ড আউট সলিউশন, অ্যান্ড ট্রাই টু ফাইন্ড দ্য সলিউশন উইদিন 10-15 মিনিটস। তুমি পেয়ে যাবে, প্ল্যানিং সবাই করতে পারে, এক্সিকিউশন করার চেষ্টা করো। তুমি যে তোমার প্রবলেমটা খুঁজলে, যে আমার এই প্রবলেমটা আছে, যে আমি হয়তো এরকম, তুমি প্রবলেমটা আমি শুনি না, বা আমি ভালো করে মনোযোগ দিয়ে পড়তে পারি না, আমি কনসেন্ট্রেশন দিতে পারি না, তা এর সলিউশনটা তুমি খুঁজে সেই সলিউশনটাকে এক্সিকিউট করার চেষ্টা করো। হোয়াট এভার দ্য মানে মেইন থিং ইজ দ্যাট ইউ হ্যাভ টু এক্সিকিউট, আদারওয়াইজ নাথিং উইল হ্যাভ। ওকে, চলো এবার আমি ক্লাস শুরু করে দিচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আজকে আমরা কি পড়বো বলো তো? খুব ইম্পর্টেন্ট জিনিস পড়বো, পারমিয়াবিলিটির লাস্ট টপিক। পারমিয়াবিলিটির সব কিছু হয়ে গেছে, দুটো থিওরি বাকি আছে, তারপরে কিছু নিউমেরিক্যাল কোশ্চেন্স আমরা করে আজকের ক্লাসটাকে কনক্লুড করব। ফার্স্ট যে টপিকটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে ফ্লো থ্রু প্যারালাল বেডস। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকবারই দেখবে মোটামুটি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে এখান থেকে কোশ্চেন্স আসে। গেটে তো অল্টারনেট ইয়ার করে দেয়, হ্যাঁ, তুমি গেট প্রিভিয়াস ইয়ার দেখলেই বুঝতে পারবে। দিস টপিক ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে পুরো পারমিয়াবিলিটিটাই অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, পুরো পারমিয়াবিলিটি, পুরো সয়েল মেকানিক্সই ইম্পর্টেন্ট, তার মধ্যেও এই চ্যাপ্টারটা একটু বেশি ইম্পর্টেন্ট আর কি। দেখো এই বেডের ব্যাপারটা আমি কি বলছি তোমাকে, দেখো বেডটা না একটু 3 ডাইমেনশন ড্র করলে ভালো হয়। এক সেকেন্ড দাঁড়াও, আমি একটু চেষ্টা করি ড্র করার। 3 ডাইমেনশন ড্র না করলে তুমি বুঝতে পারবে না একটা জিনিস। এইরকম বেড আছে, বুঝলো তো? 3 ডাইমেনশন মানে আমি এটা বলতে চাইছি, এই দিকে আছে, তুমি বুঝতে পারলে তো? মানে এই রকমভাবে বেডটা আছে। এবার এখানে একটা আছে লেয়ার, ধরো এখানে একটা আছে, এখানে 3টা লেয়ার ধরে করাচ্ছি, ডাজন্ট ম্যাটার, 3টে 5টা হতে পারে, 2টো হতে পারে, 4টা হতে পারে, 10টা হতে পারে, হোয়াট এভার মেবি দ্য লেয়ার। আমি 3টে একটা অ্যাজিউম করে 3টে নিয়ে করাচ্ছি, তার মানে এই না যে 3টেই থাকতে হবে, ঠিক আছে? এই হচ্ছে তোমার প্যারালাল বেড। কীভাবে প্যারালাল হচ্ছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি তোমাদের আগে আবার বলে দিই, ক্লাস করানোর আগে দেখবে একটা প্যারালাল পড়াচ্ছি, একটা পারপেন্ডিকুলার পড়াচ্ছি। মেইন প্রবলেমটা কী হবে বলো তো? কোশ্চেনে বোঝাটাই খুব ইম্পর্টেন্ট, যে প্যারালাল হচ্ছে না পারপেন্ডিকুলার হচ্ছে, এটা বোঝা যাবে না। মানে এইরকম অ্যারেঞ্জমেন্ট তো সবসময় দেবে না, ঘুরিয়ে পিছিয়ে দেবে। তোমাকে বুঝতে হবে যে প্যারালাল না পারপেন্ডিকুলার অ্যারেঞ্জমেন্ট। তারপরে তো তুমি ফর্মুলা লাগাবে, এর একটা ফর্মুলা আছে, পারপেন্ডিকুলার একটা ফর্মুলা থাকবে, ওই বোঝাটাই হচ্ছে আসল ইম্পর্টেন্ট। অতএব বোঝাটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? শোনো, ধরো এখানে একটা তোমার এরকম ওভারহেড ট্যাঙ্ক লাগানো আছে, সে ওভারহেড ট্যাঙ্কের সাথে এরকমভাবে কানেক্টেড আছে, এবার কানেক্টেড আছে, এবং এখান দিয়ে তোমার জলটা বেরিয়ে যাচ্ছে, এই অবধি উঠছে, ঠিক আছে? আর এখানে এই অবধি আছে। অতএব যে হেডের আন্ডারে হচ্ছে, সে হেডটা কত? এই ধরো হচ্ছে হেডটা, এইটা এইখান থেকে এই অবধি হচ্ছে এইচ। সে ফর এক্সাম্পল এই হেড লসের আন্ডারে ফ্লোটা হচ্ছে, টোটাল হেড এইচএল মানে হচ্ছে, এইচএল হেড লস হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে, এইচএলই লিখি। এইচএল মানে হচ্ছে টোটাল হেড লস। এইচএল মানেটা কি বলো তো? এইচএল মানে হচ্ছে টোটাল হেড লস কজিং, CAUSING, কজিং ফ্লো ইন প্যারালাল বেড, ঠিক আছে? টোটাল হেড লস কজিং ফ্লো ইন প্যারালাল বেড, সেটা হচ্ছে তোমার এইচএলটা। ওকে, এবার দেখো কি হচ্ছে। ধরে নাও এখানে এটা H1 আছে, এই থিকনেসটা H1 না ধরে Z1 ধরে নাও, সুবিধা হবে। কারণ কি H তো অলরেডি ওখানে আছে, Z1 ধরে নিচ্ছি, H এর বদলে Z ধরলাম। K1 হচ্ছে পারমিয়াবিলিটি, এটা পারমিয়াবিলিটি K1। আচ্ছা, আর কি ধরতে পারি? Q1 হচ্ছে ফ্লো হচ্ছে ধরতে পারি, ফ্লোটা হচ্ছে Q1 হচ্ছে এর মাধ্যমে, আর এটা হচ্ছে I মানে হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। এখানে I1 কেন দিলাম না তার কারণ আছে, আমি বোঝাবো।
এখানে সবগুলোতে 1 1 1 করে দিলাম, এখানে আই দিলাম, কেন বোঝাবো? দেখো এখানে কি হবে, Z2 পরের লেয়ারটা K2 Q2 আর আই, এখানেও I2 দিলাম না, কেন বোঝাবো? আচ্ছা এখানে কি হচ্ছে Z3, Z3 মানে থিকনেসটা, বুঝলে তো? এই যে থিকনেস Z3 K3 হচ্ছে পারমিয়াবিলিটি। আচ্ছা Q3 মানে কি, ফ্লো, এই লেয়ারের মাধ্যমে কতটা ফ্লো হচ্ছে, আর এটা হচ্ছে আই। বুঝতে পারলে কি না? তাহলে কি, জেড মানে হচ্ছে শুধু জেড লিখছি, Z1 Z2 লিখছি না, সেটা হচ্ছে থিকনেস অফ লেয়ার, ওই লেয়ারটার থিকনেস কত। আচ্ছা কে মানে হচ্ছে পারমিয়াবিলিটি বা হাইড্রোলিক কন্ডাক্টিভিটি অফ দ্যাট লেয়ার হলো। আর কিউ মানে হচ্ছে ফ্লো মানে কি, মিটার কিউব পার সেকেন্ড। অ্যাকচুয়ালি এটা মিটার কিউব পার সেকেন্ড না, মিটার কিউব পার সেকেন্ড পার মিটার। তার কারণ আছে, কেন বলো তো? এখানে আমরা ইউনিট উইথ ধরে নিই, ইউনিট উইথ WIDTH, মানে এই যে এই দিকের যে ইউনিটটা আছে ওটাকে 1 ধরে নিচ্ছি। ওই জন্যই আমি বলেছিলাম 3D ছবিটা ড্র করা দরকার। এই যে ইউনিট, এই দিকেরটা যে আছে এটা কি 1 ইউনিট ধরে নিচ্ছি, 1 ইউনিট মানে উইথ B = 1 ধরে নিচ্ছি। যা বেরোবে, ফ্লো যেটা বেরোবে তার সাথে উইথটা গুণ করে দেবো। ধরো তোমার সয়েলের ক্ষেত্রে এটা তো ইউনিট 1 ধরে বেরোলো, ধরো তোমার সয়েলের ক্ষেত্রে উইথ আছে হচ্ছে 5 মিটার, ধরো কিউ তোমার বেরিয়েছে 5 মিটার কিউব পার সেকেন্ড পার মিটার, এটা তোমার কিউ বেরিয়েছে, ঠিক আছে? তো এবার তোমার সয়েলের ক্ষেত্রে ধরো আছে হচ্ছে 5 মিটার, উইথ 5 মিটার হতেই পারে, তোমার সয়েলে 50 মিটার হতে পারে, 5 মিটার হতে পারে, 2 মিটার হতে পারে, 1 মিটারই হবে, তার কোনো মানে নেই। যেটা উইথ আছে সেটা দিয়ে গুণ করে দাও, তা মিটার কেটে গিয়ে 25 মিটার কিউব পার সেকেন্ড হয়ে গেল। বুঝতে পারো? ওই জন্য কিউ এর ইউনিটটা হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড পার মিটার। এক্ষেত্রে হ্যাঁ, ঘাবড়ানোর কিন্তু কিছু নেই। তুমি বলতে পারো স্যার তাহলে তো এটা মিটার স্কোয়ার পার সেকেন্ড হয়ে গেল। হ্যাঁ, এটা মিটার স্কোয়ার পার সেকেন্ড ইউনিট তুমি ওরকম করে বলতে পারো না, তোমাকে বলতে হবে স্যার এটা ইউনিট মিটার কিউব পার সেকেন্ড পার মিটার। তোমাকে যদি বলে কেন, তুমি বলে স্যার দেখুন এই যে উইথটা যে আছে সেই উইথটাকে আমরা ইউনিট ধরে নিয়ে করেছি, ইউনিট মানে 1। এবার আমার সয়েলের ক্ষেত্রে যদি 5 মিটার উইথ আমি 5 দিয়ে গুণ করবো, 10 মিটার হলে 10 দিয়ে গুণ করবো করে আমি মিটার কিউব পার সেকেন্ডে পেয়ে যাবো। এইটা হচ্ছে কিউ তোমার। আচ্ছা, আর আরেকটা বাকি থাকলো আই মানে হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। মানে কি, হেড লস ডিভাইডেড বাই লেন্থ। ঠিক আছে, লেন্থটা কত গো? জলটা তো এখান থেকে এই অবধি যাচ্ছে, এই অবধি, লেন্থটা ধরে নাও এল, সবার ক্ষেত্রেই সমান। লেন্থ জলটা কতটা ফ্লো করছে সেটা তো লেন্থটা ধরে নাও এল, তা হাইড্রোলিক গ্রেডিয়েন্ট তুমি বুঝে গেলে। এইবার ঘটনাটা কি হচ্ছে বলো তো, এই সয়েলের ক্ষেত্রেও এটা হচ্ছে সয়েল 1, তোমাকে আমি নাম দিয়ে বলে দিচ্ছি তোমার সুবিধা হবে। এটা হচ্ছে সয়েল 1, এটা হচ্ছে সয়েল 2, এটা হচ্ছে সয়েল 3। দেখো তো তিনটে সয়েলের ক্ষেত্রেই, সয়েল 1 হোক, সয়েল 2 হোক, সয়েল 3 হোক, তিনটে সয়েলের ক্ষেত্রেই লেন্থ কি সেম? 1 2 3 তিনটে সয়েলের ক্ষেত্রে লেন্থ সেম কিনা বলো? আরে বাবা সেম কিনা? অবভিয়াসলি সেম। এর ক্ষেত্রেও এতটা, এর ক্ষেত্রেও এতটা, এর ক্ষেত্রেও এতটা, এটাই তো প্যারালাল অ্যারেঞ্জমেন্ট বলেই লেন্থটা সেম হলো, সেম। আচ্ছা, সেকেন্ড কি হচ্ছে বলো তো, এখানে এইচএলটাও কি সেম হেড লস? আরে সেম কিনা বলো? এর ক্ষেত্রেও এই হেড লসে কাজ হচ্ছে, এর ক্ষেত্রেও এই হেড লসে কাজ হচ্ছে, এর ক্ষেত্রেও এই হেড লসে কাজ হচ্ছে। ইয়েস অর নো? অতএব এইচএল এবং এল কিন্তু সেম লেন্থ। তার মানে তোমাকে যেটা মনে রাখতে হবে, তুমি এবার শর্ট নোটসের মধ্যে লিখতে পারো, এখন না, যখন বলবো তখন লিখবে, এখন না প্লিজ, এখন লিখো না। তোমাকে এটা মনে রাখতে হবে যে প্যারালাল অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে লেন্থ এবং এইচএল সেম হয়। তুমি লেন্থ এইচএল ছেড়ে দাও, তুমি শুধু মনে রাখো প্যারালাল অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আই সেম হয়। আই হাইড্রোলিক, এই এটা কি কি জানো, হাইড্রোলিক, আরে ভুলে যাচ্ছি, গ্রেডিয়েন্ট, সরি, হ্যাঁ আই মানে হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। তো হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা সেম হয়। এরকম মাঝে মাঝে হয়, বলো তো কি বলো তো, পড়ানোর সময় বা ইন্টারভিউর সময় এরকম হতে পারে। ধরো জানা জিনিস তোমার মানে এখানে আসছে কিন্তু মুখ দিয়ে বেরোচ্ছে না, এই ধরনের জিনিসগুলো কিন্তু হয়। হ্যাঁ, বি প্রিপেয়ার্ড। স্যাররাও অবশ্য জানে যে এটা হয়, কিন্তু এখন তুমি না বলতে পারলে তো তোমাকে মার্কস দিতে পারে না স্যার। তো এটা হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। তো হাইড্রোলিক গ্রেডিয়েন্ট হচ্ছে সেম হয় প্যারালাল অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে। যদি সয়েল প্যারালাল অ্যারেঞ্জমেন্টে থাকে, প্যারালাল অ্যারেঞ্জমেন্ট মানে বুঝতে পারছো তো, জলটা এখান থেকে ঢুকে এখান থেকেও যাচ্ছে, এখান থেকেও যাচ্ছে, এখানে যাচ্ছে, প্যারালাল হচ্ছে। সো প্যারালাল অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে সব কিছু আলাদা, কিউ আলাদা, Q2 আলাদা, Q3 আলাদা, কে জেড সবই আলাদা, শুধু আইটা সেম। এইটা তোমাকে মনে রাখতে হবে। চলো এবার এটার ফর্মুলাটা আমরা ডিরাইভ করি। শর্ট নোটসে এখন লিখবে না, কখন লিখবে আমি বলবো। এবার এগুলো মুছে দিচ্ছি। ছবিটা তো আমার লাগবে, ছবিটা না হলে তো আমি করতে পারবো না। ছবিটা একটু বড়ই করে দিয়েছি। আচ্ছা, এবার এই জিনিসটাও মুছে দিই, এটা তো তোমার লাগবে না, এই ছবিটা শুধু আমার লাগবে। আই নিড দিস, এই পার্টিকুলার জিনিস। ওকে, এবার প্রুফটা দেখো। প্রুফটা মনে না রাখলেও চলবে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোমাদের প্রুফ আসবে না, তোমাদের হচ্ছে প্রুফের মানে নিউমেরিক্যাল অ্যাপ্লিকেশনটা দরকার।
এটা কিভাবে প্রুফ হলো সেটা জেনে তোমার কোনো লাভ নেই, তুমি দেখো জাস্ট, তোমার কিন্তু কোনো লাভ নাই। তোমাকে জানতে হবে যে কী করে আমি অ্যাপ্লাই করতে পারবো, সেই ফর্মুলাটা দিয়ে হাউ টু অ্যাপ্লাই, সেটা তোমাদের ইম্পর্টেন্ট। তো প্রুফটা কি হচ্ছে দেখো, এখানে আমাকে কি বলো তো, অ্যাভারেজ পারমিয়েবিলিটি বার করতে হবে। হোয়াট আই হ্যাভ টু ফাইন্ড আউট, যে এখানে K1 হচ্ছে, K2 হচ্ছে, K3 হচ্ছে, আমি অত কিছু বুঝি না। আমার সয়েলের মধ্যে তো 3টে লেয়ার না 1000টা লেয়ার থাকতে পারে। আমার সয়েল যে আছে টোটাল 1000 লেয়ারও থাকতে পারে। আমি কি প্রত্যেকটা লেয়ারে পারমিয়েবিলিটি এরকম করে আলাদা করে কাউন্ট করবো নাকি? আমাকে চাই হচ্ছে অ্যাভারেজ পারমিয়েবিলিটি বার করতে। সো আমার অ্যাভারেজ পারমিয়েবিলিটির ফর্মুলা বার করতে হবে। সে আমাদের বিখ্যাত ডার্চিস ল আছে, কিউ ইজুকাল টু, বড় কিউ ইজুকাল টু KIA। এটা তোমরা জানো কিনা বলো? ডার্চিস ল এর ফর্মুলা কিউ ইজুকাল টু কে, মানে ডার্চিস ল কিন্তু এটা না, ডার্চিস ল হচ্ছে V প্রপোর্শনাল টু I, সেখান থেকে এটা আসলো, তা আমি ধরলাম অ্যাজ পার ডার্চিস ল কিউ ইজুকাল টু KIA। ঠিক আছে, তোমাকে পরীক্ষা যদি ডার্চিস ল বলতে পারে, তুমি কিন্তু কিউ ইজুকাল টু KIA বলবে না, তুমি বলো স্যার ডার্চিস ল এর ফর্মুলা হচ্ছে ফ্লো থ্রু ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, সেখান থেকে এই সব জিনিস আনা যায়। ওকে, তো কিউ ইজুকাল টু KIA হলো। এক সেকেন্ড দাও, এবার কি হচ্ছে বলো তো, এই কিউ মানে টোটাল কিউটা আর কি, কিউ ইজুকাল টু কি, কে অ্যাভারেজ ইন্টু I টোটাল ইন্টু A, টোটাল আইটা আর কি। ঠিক আছে, ওকে, তাহলে আমি কি এটা 1 নম্বর ইকুয়েশন রেখে দিলাম, 1 নম্বর ইকুয়েশন। এবার এদিকে আসো, সেকেন্ড ইকুয়েশনে আমি কি করতে পারি, ইন্ডিভিজুয়াল লেয়ারগুলোর করি। এটার ক্ষেত্রে কি আছে Q1, তাহলে Q1 ইজুকাল টু কি হবে K1, আরে Q1 এর ক্ষেত্রে K1 হবে না, K1 ইন্টু I ইন্টু A1। দেখো বুঝতে পারলে কিনা, আইটা কেন 1 করলাম না বলো তো, কারণ কি এই আই তো সবখানেই সেম, সেই জন্য কোনো ঝামেলা নেই। আচ্ছা, আবার Q2 মানে কি হবে, K2 I ইন্টু A2, Q3 মানে কি হবে, K3 ইন্টু I ইন্টু A3, এরকম করে চলতেই থাকবে। অতএব তুমি দেখো তো Q মানে টোটাল কিউটা Q1 প্লাস Q2 প্লাস Q3 কিনা। আরে বাবা, টোটাল যে কিউটা বেরোচ্ছে সেটা কি Q1 Q2 Q3 সমান, যোগ করলে ওয়াটার ক্যানট বি ডিস্ট্রয়েড, এটা কিন্তু মাস কন্টিনিউটি ইকুয়েশন কিন্তু এটা ওয়াটারের। আরে বাবা, তুমি কি জল এক্সট্রা প্রডিউস করতে পারবা নাকি? এখান দিয়ে যতটা জল যাবে, এখান দিয়ে যতটা জল যাবে, এখান দিয়ে যতটা জল যাবে, 3টে জলের সামেশন কিন্তু সবসময় টোটাল হবে, জল কিন্তু বাইরে থেকে আসছে না। অতএব জলটা হচ্ছে যেটা যেটা এখান দিয়ে ফ্লো করছে, এখান দিয়ে ফ্লো করছে, এখান দিয়ে ফ্লো করছে, 3টা মিলে যেটা হচ্ছে সেটাই হচ্ছে টোটাল কিউ। ইয়েস অন্য ইয়েস। আচ্ছা, এবার দেখো, এবার তুমি কি করবে, এখানে কিউ ইকুয়াল টু Q1 Q2 আছে, তাহলে কিউ এর ভ্যালুটা এখানে বসাও, কে অ্যাভারেজ I টোটাল ইন্টু A, টোটাল A ইকুয়াল টু এইটা লেখো K1 I ইন্টু A1 প্লাস K2 I ইন্টু A2 প্লাস K3 I ইন্টু A3। দেখো এটা লিখতে পারো কিনা, দেখি তো দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, পরিষ্কার দেখা যাচ্ছে। তো এইটা তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো কি হচ্ছে। আচ্ছা, এবার আমি একটা কাজ করি, এই I5গুলোকে মানে তোমার ইচ্ছা মতো একটু বসাই, ঠিক আছে? আচ্ছা, I তো বসানোর কোনো দরকার নেই। আমি কি বলেছিলাম, প্যারালাল অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে I সেম, এখানেও যা I এখানেও যা I এখানেও I, টোটাল আইও সেম। সো I কেটে গেল। প্যারালাল অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে I তো সেম, মানে এর মধ্যে যে ফ্লো হচ্ছে তার জন্য তার যে I এর জন্য ফ্লো হচ্ছে, এই লেয়ারেও সেই সেম I এর জন্য ফ্লো হচ্ছে, এই লেয়ারেও সেই সেম I এর জন্য ফ্লো হচ্ছে, সমস্ত লেয়ারে সেম I এর জন্য ফ্লো হচ্ছে। কারণ কি, হেড লসটা আর লেন্থটা কনস্ট্যান্ট, হেড লস আর লেন্থ হচ্ছে কনস্ট্যান্ট। তুমি বুঝতে পারলে আইটা কেন সেম, এটা কিন্তু ইম্পর্টেন্ট বোঝা। আইটা এই কারণেই সেম, কারণ কি এইখানে যে হেড লসের জন্য ফ্লো হচ্ছে, এখানেও সেই হেড লসের জন্যই ফ্লো হচ্ছে, এখানেও সেই হেড লসের জন্যই ফ্লো হচ্ছে, তিনটেতেই সেম হেড লসের জন্য ফ্লো হচ্ছে, এবং সালা লেন্থটাও সেম। অতএব হেড লস বাই লেন্থ যদি সেম হয় তাহলে আইও সেম হবে। অতএব আইটা আমি কেটে দিলাম। তাহলে আমার কে অ্যাভারেজ বার করার কথা ছিল K1। A1 মানে কি দেখো, A1 মানে কি, A1 মানে কি Z1 ইন্টু A। আরে বাবা, জলটা যেদিক দিয়ে ফ্লো হচ্ছে তার এরিয়া, জলটা যেদিক দিয়ে ফ্লো হচ্ছে তার এরিয়া, হ্যাঁ, জলটা যেদিক দিয়ে ফ্লো হচ্ছে তার এরিয়া। জলটা কোন দিক দিয়ে ফ্লো হচ্ছে, জলটা কোন দিক দিয়ে ফ্লো হচ্ছে, দেখো জলটা এদিক দিয়ে ফ্লো হচ্ছে, এইভাবে ফ্লো হচ্ছে, এইভাবে ফ্লো হচ্ছে, এইভাবে ফ্লো হচ্ছে। এইদিকে ছিল না পাম্পটা, তোমার এই উপরের এটা এইদিকে ছিল না, জলটা কি এই দিক দিয়ে ফ্লো হচ্ছে না এদিক দিয়ে ফ্লো হচ্ছে, এদিক দিয়ে ফ্লো হচ্ছে। তুমি সবসময় মনে রাখবে পারপেন্ডিকুলার এরিয়া আমার নিতে হয়। মানে কি আমি তোমাকে বলতে চাইছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট এরিয়া বোঝাটাই। তুমি বলবে স্যার এরিয়াটা L ইন্টু 1 নিলাম না কেন,
তুমি কোশ্চেনটা এটা করবে, অফলাইন হলে এটা করতো, স্যার আপনি তো বলছেন জেড ইন্টু ওয়ান, ঠিক আছে ওটাও একটা এরিয়া হয়, তাহলে এল ইন্টু ওয়ান নিচ্ছি না কেন? কেন নিচ্ছি না কেন বলো তো? পারপেন্ডিকুলার এরিয়া নিতে হবে। ধরো আমি এরকম করে যাচ্ছি, এরকম করে যাচ্ছি, তাহলে আমার এরিয়াটা কী হবে? এই এরিয়াটা নিতে হবে। আচ্ছা আমি এইভাবে যাচ্ছি, তাহলে কোন এরিয়া নিতে হবে? এই এরিয়াটা নিতে হবে। আচ্ছা আমি এইভাবে যাচ্ছি, তাহলে কোন এরিয়াটা নিতে হবে? এই এরিয়া। মানে যেদিকে তুমি যাচ্ছ বা ওয়াটারের যেদিকে ফ্লো হচ্ছে তার পারপেন্ডিকুলার এরিয়া তোমাকে নিতে হবে, মানে ক্রস সেকশন এরিয়া। দেখো আমি তোমাকে আবার বলে দিচ্ছি, তুমি সবসময় মনে রাখবে, এরিয়া শুড বি টেকেন পারপেন্ডিকুলার এরিয়া, এরিয়া শুড বি টেকেন পারপেন্ডিকুলার এরিয়া। মানে যেদিকে জল যাচ্ছে তার পারপেন্ডিকুলার এরিয়া তোমাকে নিতে হবে। ধরো এদিকে জল যাচ্ছে, তার পারপেন্ডিকুলার এটা এই এরিয়া, এদিকে জল যাচ্ছে তার পারপেন্ডিকুলার এটা, এইভাবে জল গেলে তার পারপেন্ডিকুলার এটা। মানে যেদিকে জল যাচ্ছে তার পারপেন্ডিকুলার এরিয়া তোমাকে নিতে হবে, ঠিক আছে? অতএব এটা তুমি পারপেন্ডিকুলার এরিয়া নিলে, ঠিক আছে? তাহলে পারপেন্ডিকুলার এরিয়া যদি নিই, তাহলে এটা কি হচ্ছে? এই দিকে জল যাচ্ছে, পারপেন্ডিকুলার এরিয়া কি? জেড ওয়ান ইন্টু ওয়ান, ইউনিটটাই ওয়ান আছে, সো এখানে কে ওয়ান ইন্টু জেড ওয়ান হলো, প্লাস কে টু ইন্টু জেড টু, প্লাস কে থ্রি ইন্টু জেড থ্রি। আর এখানে টোটাল এরিয়াটা এ আছে, টোটাল এরিয়া মানে কি? টোটাল জেড টোটাল, আর টোটালটা বার করছি না, টোটাল জেড ইন্টু ওয়ান, ওটাও ওয়ান আছে। এবার তাহলে তোমার কে অ্যাভারেজের ফর্মুলা চলে আসলো। কে অ্যাভারেজ মানে লেখো কে ওয়ান জেড ওয়ান প্লাস কে টু জেড টু প্লাস কে থ্রি জেড থ্রি ডিভাইডেড বাই সামেশান জেড। এইটা হচ্ছে কে অ্যাভারেজের ফর্মুলা। দিস ইজ দ্য কে অ্যাভারেজ ফর্মুলা, ঠিক আছে? এবার এটা মুছে দিই, তুমি এবার শর্ট নোটস বার করো। শর্ট নোটস বার করে প্রথমে এই ফর্মুলাটা লেখো। তোমার শর্ট নোটসে ফার্স্ট ইউ রাইট ডাউন দিস ফর্মুলা, তারপরে আর কি লিখতে হবে আমি বলছি। প্রথমে লেখো প্যারালাল অ্যারেঞ্জমেন্ট, এরকমভাবে লেখো প্যারালাল অ্যারেঞ্জমেন্টে লিখে এই ফর্মুলাটা প্রথমে লেখো। ফার্স্ট লিখলো, সেকেন্ড লিখো, দাঁড়া আমি বলছি, এটা প্রথমটা লিখলে তুমি, কোথায় গেল পেনটা? আচ্ছা ফার্স্টটা লিখলে তো, সেকেন্ড তুমি কি লিখবে বলো তো? সেকেন্ড তুমি লিখবে হচ্ছে ইন প্যারালাল অ্যারেঞ্জমেন্ট, এ ডবল আর এ এন জি অ্যারেঞ্জমেন্ট। কি বলেছিলাম? hydraulic gradient remains same in each layer. In parallel arrangement, hydraulic gradient মানে কি? I remains same থাকবে in each layer, but flow মানে কি? Q arises, Qটা আলাদা হবে, দেখা যাচ্ছে, বুঝতে পারলে? ইন প্যারালাল অ্যারেঞ্জমেন্ট হাইড্রোলিক গ্রেডিয়েন্ট রিমেইন সেম ইন ইচ লেয়ার বাট ফ্লো ভ্যারাইজেস। তার মানে কি? শর্টে যদি তুমি লিখতে যাও তাহলে লেখো আই সেম কিউ ভ্যারি, ব্যাস এই জিনিসটা লিখে রাখো। মানে প্যারালাল অ্যারেঞ্জমেন্টে আইটা সেম হবে প্রত্যেকটা লেয়ারে, কিউটা আলাদা হবে, ঠিক আছে? আর একটা জিনিস তুমি লেখো, দ্য এরিয়া টু বি ক্যালকুলেটেড ইজ পারপেন্ডিকুলার এরিয়া শুড বি অলওয়েজ টেকেন অ্যাজ, অলওয়েজ পারপেন্ডিকুলার এরিয়া। এটা কিন্তু সবখানে, শুধু এখানে না, মানে ওপেন চ্যানেল ফ্লো পড়বে, ফ্লুইড মেকানিক্স পড়বে, যত জায়গাতে তোমার এরিয়া ক্যালকুলেশন আছে সবসময় পারপেন্ডিকুলার এরিয়া। ফ্লো এদিক দিয়ে যাচ্ছে তুমি কিন্তু পারপেন্ডিকুলার এরিয়া নেবে, ফ্লো এদিক দিয়ে যাচ্ছে তুমি এই এরিয়া নেবে, ফ্লো এদিকে আসছে এই এরিয়া নেবে, মানে যেদিকে ফ্লো যাচ্ছে তার পারপেন্ডিকুলার এরিয়া নেবে। বুঝতে পারলে তো? কেন বলো তো? ফ্লো তো ওই পারপেন্ডিকুলার এরিয়াকে ধাক্কা দিচ্ছে, তোমাকে বুঝতে হবে যে কেন পারপেন্ডিকুলার এরিয়া নিচ্ছি। আরে বাবা আমি যদি এই দিকে যাই তাহলে আমি এই এরিয়াটাকে ধাক্কা দিয়ে যাচ্ছি না, এদিকে যাচ্ছি এই এরিয়াটাকে ধাক্কা দিয়ে যাচ্ছি, আমি এই এরিয়া কেন নেব? যেই এরিয়াটাকে আমাকে ধাক্কা দিতে হচ্ছে, এই যে প্ল্যান এরিয়া ধরো এরকম করে যাচ্ছি, তাহলে তো আমাকে প্ল্যান এরিয়াটাকে ধাক্কা দিতে হবে, যেই এরিয়াটাকে ধাক্কা দেবো সেই এরিয়াটা নিতে হবে। তাহলে তোমার যদি এইটাও অসুবিধা হয় পারপেন্ডিকুলার, তুমি মনে রাখবে যে এরিয়াকে ধাক্কা দিচ্ছে ফ্লো, যে এরিয়াকে ধাক্কা দিচ্ছে, যে এরিয়াকে আমি ধাক্কা দিচ্ছি সেই এরিয়াটা আমাকে নিতে হবে, সেই এরিয়া নিতে হবে। দেখো বুঝতে পারলে কিনা? যে এরিয়াকে আমি ধাক্কা দিচ্ছি সেই এরিয়াটা আমাকে নিতে হবে, ব্যাস এটা হয়ে গেল। সো প্যারালাল অ্যারেঞ্জমেন্ট তোমার শেষ। এবার ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, এবার লেখো পারপেন্ডিকুলার অ্যারেঞ্জমেন্ট। প্রথমে শর্ট নোটসেই লেখো, শর্ট নোটস ছেড়ে যাবে না, এখনই লেখো পারপেন্ডিকুলার অ্যারেঞ্জমেন্ট। পারপেন্ডিকুলার অ্যারেঞ্জমেন্ট। আগেরটা কি ছিল?
প্যারালাল অ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যারেঞ্জমেন্ট। দেখো তোমাকে আবার বলছি, তুমি কিন্তু ওই ডেরিভেশনটা মনে না রাখলেও চলবে, কিন্তু এই জিনিসগুলো মনে রাখবে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, পারপেন্ডিকুলার অ্যারেঞ্জমেন্ট কিন্তু বেশি ইম্পর্টেন্ট প্যারালালের থেকে। কারণ কি, সয়েলের মধ্যে ইন জেনারেল আমরা দেখি পারপেন্ডিকুলার অ্যারেঞ্জমেন্টই হয়। আমি বলবো, সবই বলবো। তুমি যত কোশ্চেন দেখবে প্রিভিয়াস ইয়ারে 95% কোশ্চেনই তুমি দেখবে পারপেন্ডিকুলার অ্যারেঞ্জমেন্ট থেকে এসছে, প্যারালাল থেকে আসেনি। কারণ আছে, ঠিক আছে? পারপেন্ডিকুলার অ্যারেঞ্জমেন্টে কয়েকটা জিনিস লেখো। ফার্স্ট তুমি লিখবে পারপেন্ডিকুলার অ্যারেঞ্জমেন্টে, এক্ষেত্রে তুমি লেখো কিউ সেম আই ডিফারেন্ট। আগেরটা কি ছিল? উল্টো ছিল। আগেরটা ছিল আই সেম কিউ ডিফারেন্ট, এটার ক্ষেত্রে কিউ সেম আই ডিফারেন্ট। এটা তুমি লিখে রাখো, আর তোমার কিছু লিখতে হবে না। আর একটা ফর্মুলা লিখে রাখো যে কে অ্যাভারেজ সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট লেখো কিউ সেম আই ডিফারেন্ট। সেকেন্ড ফর্মুলাটা লিখে রাখো যে Z1 প্লাস Z2 প্লাস Z3 যদি তিনটে থাকে ডিভাইডেড বাই Z1 বাই K1 প্লাস Z2 বাই K2 প্লাস Z3 বাই K3। এটা হচ্ছে কে এভারেজের ফর্মুলা। তুমি চিন্তা করো না আমি ডেরিভেশন করাবো, আমি জাস্ট শর্ট নোটসে লিখিয়ে রাখলাম। এটা লিখে রাখো, এটা আমরা প্রুফ করবো কী করে আসছে। এটা হচ্ছে পারপেন্ডিকুলারের ফর্মুলা। আর প্যারালালের ফর্মুলা আমি আগেই লিখে দিয়েছি। এই ফর্মুলাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগেন চলো এবার আমরা দেখি পারপেন্ডিকুলার অ্যারেঞ্জমেন্ট কীরকম দেখতে হয়, কীভাবে তার ডেরিভেশন করা যায়, কী না কী হচ্ছে সব আমরা এবার দেখব। একটু ছোট আঁকাই, ছোট না আঁকালে ধরো এরকম আছে, এই সয়েলটা আছে, তিনটেই আমি করছি। হ্যাঁ, 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে, 10টা থাকতে পারে, তিনটে দিয়ে দেখাচ্ছি। তাহলে প্রথম এইখানে আছে হেড, আর এখান দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে, আর কিচ্ছু নেই। জলটা বেরিয়ে ধরো এরকম একটা জায়গায় এখানে এসে জমা হয়েছে, আর এখানে আছে হচ্ছে জলটা। ব্যাস, তাহলে কি হচ্ছে বলো তো বেসিক্যালি ব্যাপারটা। এটা ধরো আমি লিখলাম Z1, Z1 মানে কি থিকনেসটা, Z1 এটা K1 মানে এই লেয়ারের পারমিয়াবিলিটি। আচ্ছা, Z1 K1 কিউ, এখানে কিউ লিখলাম, কেন Q1 লিখলাম না? কারণ কি কিউ সেম, শর্ট নোটসে দেখো লেখা আছে পারপেন্ডিকুলার অ্যারেঞ্জমেন্টে কিউ সেম হয়। আরে কিউ তো সেম হবেই, যে জলটা এখান দিয়ে যাচ্ছে সেই জলটাই তো এখান দিয়ে যাবে, সেই জলটা তো এখান দিয়ে যাবে। বুঝতে পারলে? আরে জলটা এভাবে পড়ছে না, পারপেন্ডিকুলারলি যাচ্ছে। পারপেন্ডিকুলারলি যাচ্ছে তার মানেটা কি, যে জলটা এখান দিয়ে যাচ্ছে সেই জলটা এখান দিয়ে যাবে, সেই জলটা এখান দিয়ে যাবে। জল তো এক্সট্রা করে আসবে না, অতএব এখানে কিউটা হচ্ছে সেম। কিন্তু এখানে আইটা ডিফারেন্স, I1 লিখে দিলাম। কেন বলো তো? এর হেড লস আলাদা, এর হেড লস আলাদা, এর হেড লস আলাদা। প্রথম সয়েলে কতটা হেড লস হবে, পরের সয়েলে কতটা হেড লস হবে, তৃতীয় নম্বর সয়েলে কতটা হেড লস হবে, ইউ ডোন্ট নো। প্রত্যেকটা সয়েলের হেড লস এখানে আলাদা আলাদা, সেই জন্য আইটা ডিফারেন্ট। আচ্ছা, এখানে আবার তুমি লিখো Z2 K2 কিউ I2, Z3 K3 কিউ I3। দেখো বুঝতে পারলে কিনা হলো? আচ্ছা, এখানেও সেম, ওই এদিকে ইউনিট আছে, ওটা আমি দেখাচ্ছি না। এদিকে হচ্ছে 1, মানে B = 1, মানে ইউনিট উইথ। তোমাকে ইউনিট উইথে, তাহলে তোমার যে কিউটা বেরোবে কিসের বেরোবে বলো তো? মিটার কিউব পার সেকেন্ড পার মিটারে তোমার কিউ বেরোবে। তুমি যখন ইউনিটটা দিয়ে গুণ করে দেবে তখন তোমার মিটার কিউব পার সেকেন্ড চলে আসবে। অতএব এটাও হচ্ছে তোমার B1। হ্যাঁ, এগুলো ড্র করছি না, হিজিবিজি হয়ে যাবে বেশি ড্র করলে। তুমি ধরে নাও সবখানে ইউনিট ওয়েটটা বি, মানে তুমি যখন ড্যামের অঙ্ক করবে আর কি, ইরিগেশন আমি যখন করাবো, সে বিশাল বড় বড় ড্যামের অঙ্কগুলো, তো এই বোর্ডে আমি কী করে করাবো আই ডোন্ট নো। সে ইরিগেশনের যে ড্যামের অঙ্ক হয়, সে ড্যামের অঙ্ক মানে অনেক বড় হয় আর কি। তো সেই ড্যামের অঙ্কগুলো যখন করাবো তখনও তুমি দেখবে যে এই তোমার ইউনিট উইথ বিটা একটা 1 ধরে নিয়ে করছে। এবার ড্যামের যত উইথ হবে, ড্যামের উইথ ধরো 50 মিটার আছে, 50 মিটার দিয়ে গুণ করে দেবে। ঠিক আছে, ড্যামের উইথ ধরো 10 মিটার আছে, 10 মিটার দিয়ে গুণ করে দেবে, এরকম। আচ্ছা, দেখি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। দাঁড়াও, এইবার এখানে তুমি কি করবে, সবসময় তুমি মনে রাখবে কিউ = KI তোমাকে বাঁচাবে। যখনই তুমি পারছো না এইসব জায়গা, সবসময় তুমি কিউ = KI নেবে। আচ্ছা, কিউ = KI মানে কি? প্রথমে কিউ টোটালটা নিচ্ছি, পরে ইন্ডিভিজুয়াল লেয়ারেরটা দেবো। কে অ্যাভারেজ, কিউ টোটাল মানে কে অ্যাভারেজ ইন্টু আই কি আছে, আই টোটাল ইন্টু এরিয়া। এখানে এরিয়াটা কি হবে? এখানকার এরিয়াটা হবে, এইটা যদি লেন্থ L হয়, বলো এখানকার এরিয়াটা কি হবে? L × 1। এখানে কিন্তু জেড হবে না, তুমি বুঝতে পারলে? আরে বাবা, এখানে জেড হবে না, এখান দিয়ে এইভাবে পারপেন্ডিকুলারলি যাচ্ছে, তো তাহলে L × 1। আমি কি বলেছিলাম সবসময় পারপেন্ডিকুলার এরিয়া নিতে, বা যে এরিয়াটাকে ধাক্কা দিচ্ছে, কোন এরিয়াটা ধাক্কা দিচ্ছে বলো? এল তাকে ধাক্কা দিচ্ছে × 1, অতএব এখানে তোমার হবে L × 1। এইটা হলো তোমার এরিয়া, এখানকার এরিয়া। এবার দেখো,
হচ্ছে HL1 বাই লেন্থ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কিউ টোটাল মানে কি হচ্ছে কে অ্যাভারেজ আই টোটাল মানে কি HL টোটাল হেড লস ডিভাইডেড বাই লেন্থ। এখানে লেন্থ কত হবে বলো, এখানে লেন্থ কত এল। কত, তুমি কিন্তু জিনিসগুলো বোঝার চেষ্টা করো। এখানে কি হবে বলো, হোয়াট উইল বি দ্য লেন্থ হেয়ার, এখানে লেন্থ হবে Z1 প্লাস Z2 প্লাস Z3। আরে জল যতটা ফ্লো করছে সেই লেন্থটা নিতে হয় না। আগেরটাতে কি ছিল, আগেরটাতে জল এভাবে ফ্লো করছিল, সেই জন্য এই লেন্থটা নিয়েছিলাম। আগেরটাতে জলটা এভাবে ফ্লো করছিল, এই লেন্থটা নিয়েছিলাম। এখন জল ফ্লো করছে এইভাবে, অতএব আমাকে এই লেন্থটা নিতে হবে। উল্টো হয়ে গেল। সো Z1 Z2 Z3 ডিভাইডেড বাই Z টোটাল ইন্টু এল, ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। সেকেন্ড কি, এবার ইন্ডিভিজুয়ালের জন্য করি। Q1 ইজ ইকুয়াল টু K1 I1 A1, ঠিক আছে। আচ্ছা, তাহলে Q1 বাই K1 ইজ ইন্টু A1 মানে কি হবে, A1 এর ক্ষেত্রে কি হবে Z1 ইন্টু 1 না, কি সরি এরিয়া মানে হচ্ছে L, সরি L ইন্টু 1, পারপেন্ডিকুলার এরিয়া, অলওয়েজ টেক দ্য পারপেন্ডিকুলার এরিয়া। অতএব L1, L1ও হবে না, Lই হবে। কেন বলো তো, সবখানেরই L সেম। আচ্ছা, ইজুকাল টু এটা এখানে নেমে গেল, K1টা নেমে গেল I1 মানে কি, I1 মানে কি HL1, এখানে টোটাল ছিল, এখানে HL1 হবে, মানে এর জন্য যে হেড লসটা হয়েছে ডিভাইডেড বাই লেন্থ। কত লেন্থ গেছে, ফার্স্ট সয়েলে কত লেন্থ গেছে Z1। আরে জলটা ধরো, জল তুমি বুঝতে পারছো না, ধরো জলটা যে আছে, জলটা এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে এরম করে এখানে আসছে, তো এই লেন্থটা কত জলটার Z1 না, সেই জন্য এখানে Z1 হবে। সিমিলারলি Q2 Q3 এসব করা যাবে। আচ্ছা ঠিক আছে, আপাতত তাহলে আমি HL2টা করি, সরি HL2 না, HL1টা করি। HL1টা কত হচ্ছে দেখো, Q1 Z1 ডিভাইডেড বাই K1 ইন্টু L, ইয়েস অন নোট। এইটা হচ্ছে HL1। সিমিলারলি যদি আমি HL2 বার করতে যাই, সিমিলারলি Q2 Z2 ডিভাইডেড বাই K2 ইন্টু L, এরকম করে সবগুলো বার করতে যাব। অতএব টোটাল হেড লস সবসময় সমান হবে, মানে HLটা কি, HL হচ্ছে টোটাল হেড লস, HL টোটাল ইজ ইকুয়াল টু HL1 প্লাস HL2 প্লাস HL3। এইখানে যা হেড লস হলো, এখানে যা হেড লস হলো, এখানে যা হেড লস হলো, তিনটে হেড লস যোগ করলে টোটাল হেড লস বেরোবে। আরে লেয়ার 1-এ যে হেড লস হলো, লেয়ার 2-তে যে হেড লস হলো, আর লেয়ার 3-তে যে হেড লস হলো, তিনটে হেড লসকে আমি যদি যোগ করি তাহলে টোটাল হেড লস বেরোবে, সেটা এখানে লিখেছি। এই ইকুয়েশনে ফর্মুলাগুলো বসিয়ে দাও, হয়ে যাবে। এই ইকুয়েশনে বসিয়ে দাও HL টোটালের ভ্যালুটা কি ছিল, কিউ টোটাল, ভালো করে লিখছি দেখো, কিউ টোটাল লিখছি না, শুধু কিউ ইন্টু জেড, টোটাল জেডটাকে এরকম করে লিখছি, ডিভাইডেড বাই কে অ্যাভারেজ ইন্টু এল, এখানে এল, এটা হলো প্রথমটা। এইটা কি বেরিয়েছিল, Q1 Z1 K1 L, Q1 Z1 ডিভাইডেড বাই K1 L, প্লাস কি বেরোবে Q2 Z2 K2 L, প্লাস কি বেরোবে Q3 Z3 K3 L। এইবার আমি এইটা মুছে দিচ্ছি, বেরিয়ে গেছে এটা। তাহলে এবার আমাকে কি বার করতে হবে, আমাকে কে অ্যাভারেজটা বার করতে হবে। এল সব জায়গায় কেটে দিই, এলটা সব জায়গায় কেটে দিলাম। আচ্ছা, কে অ্যাভারেজ তাহলে কি হবে ভাই, এলটাকে মুছেই দিই, সব কাটাকাটি ঝামেলা মুছে দিলাম এলটা। হ্যাঁ, কে অ্যাভারেজ মানে হচ্ছে এইটা নিচে চলে যাবে, ওটা উপরে চলে যাবে। তাহলে কে অ্যাভারেজ মানে হচ্ছে কিউ ইন্টু জেড ডিভাইডেড বাই, কে অ্যাভারেজ মানে হচ্ছে কিউ ইন্টু জেড ডিভাইডেড বাই Q1 Z1 বাই K1 প্লাস Q2 Z2 বাই K2 প্লাস Q3 Z3 বাই K3। কিন্তু এখানে তো একটা কিউ এক্সট্রা চলে আসলো ভাই। ও, আমার মাথায় খারাপ, Q1 কেন হবে, আমি বললাম না কিউ সেম। প্রথমে কি বলেছিলাম, কিউ সেম। আরে এখান দিয়ে যে কিউটা যাচ্ছে, এখান দিয়েও সেই কিউটা যাচ্ছে, এখান দিয়েও সেই কিউটা যাচ্ছে, কিউটা সেম না, বুঝতে পারছো তো। তাহলে কিউটাও কাটা যাবে, আমি তো ভুলেই গেছি, কিউটা সেম বলেছিলাম, পারপেন্ডিকুলার প্যারালাল অ্যারেঞ্জমেন্টে কিউ ছিল, এখানে কিউটা সেম, অতএব কিউ সব জায়গাতে আমি কেটে দিলাম, তাহলে কিউটা থাকলো না। অতএব দেখো ফর্মুলাটা প্রুফ হয়ে গেল। এই যে কে অ্যাভারেজ ইজ ইকুয়াল টু, এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। এর জেড মানে হচ্ছে সামেশন জেড, জেড মানে কি বুঝতে পারলো তো, Z1 Z2 Z3, জেড সামেশন জেড মানে হচ্ছে Z1 প্লাস, এবার যতই লেয়ার থাকুক না কেন, 3টে হোক 4টে হোক 5টা হোক, যত লেয়ার থাকুক ততগুলো সামেশন করে তোমাকে এটা করতে হবে। এবার তুমি বুঝতে পারলে কিনা বলো।
হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস থিংস অর নট? তাহলে ফর্মুলা দুটো তুমি মনে রাখবে, তোমাকে তাহলে ফাইনালি আমি জিস্ট করে দিচ্ছি, তোমার হয়ে গেছে এটা পারপেন্ডিকুলার প্যারালাল অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। খুব ইম্পর্টেন্ট, দেখবে প্রিভিয়াস ইয়ারে প্রচুর কোশ্চেন আসে। তাহলে দুটো কি তোমাকে বলো তো, শুধু আমি এখানে তোমাকে জিস্ট করে দিচ্ছি একটা, এরকম করবে। একটা হচ্ছে প্যারালাল অ্যারেঞ্জমেন্ট রাখবে, প্যারালাল অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ, আর একটা লাগবে হচ্ছে পারপেন্ডিকুলার। প্যারালাল অ্যারেঞ্জমেন্ট, পারপেন্ডিকুলার অ্যারেঞ্জমেন্ট রাখবে। প্যারালাল অ্যারেঞ্জমেন্টে তুমি কি রাখবে আমি তোমাকে বলছি। প্যারালাল অ্যারেঞ্জমেন্টে তুমি রাখবে হচ্ছে ফর্মুলাগুলো লিখছো, কে অ্যাভারেজ ইজ ইকুয়াল টু কি, অনেকবার এটা লিখো, বলি তো লিখতে লিখতে যেন তোমার মুখস্থ হয়ে যায়। K1Z1 প্লাস K2Z2 প্লাস K3Z3 হলো ডিভাইডেড বাই সামেশন জেড। এটা হলো কে অ্যাভারেজ প্যারালাল অ্যারেঞ্জমেন্টের। পারপেন্ডিকুলার অ্যারেঞ্জমেন্টে আসো, পারপেন্ডিকুলারে কি হয়, কে অ্যাভারেজ AVJ Z1 প্লাস Z2 প্লাস Z3 বা সামেশন জেড যাই হোক ডিভাইডেড বাই Z1 বাই K1 প্লাস Z2 বাই K2 প্লাস Z3 বাই K3। এইটা হচ্ছে প্যারালাল অ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যারেঞ্জমেন্টের ফর্মুলা। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এখানেও তুমি Z1 Z2 Z3 লেখো, সামেশন কেন লিখতে যাচ্ছ? মানে সামেশন এই কারণে লিখছিলাম যে Z4 Z5 থাকলেও হয়ে যেত, যাই হোক তিনটে লেয়ার দিয়ে করেছে, পাঁচটা হলে পাঁচটা করতে হবে। এই সেকেন্ড তুমি লিখবে ইন প্যারালাল অ্যারেঞ্জমেন্ট। কি লিখবে? ইন প্যারালাল অ্যারেঞ্জমেন্ট তোমার কি হচ্ছে বলো তো, কিউটা হচ্ছে ডিফারেন্ট, প্রত্যেকটার ক্ষেত্রে কিউ আলাদা ছিল, কিউ আলাদা কিন্তু আই সেম, কিউ ডিফারেন্ট আই সেম। এক্ষেত্রে কি হচ্ছে, কিউ সেম। পারপেন্ডিকুলার অ্যারেঞ্জমেন্টও মানে যেটা উপরের লেয়ার দিয়ে যা কিউ যাচ্ছে নিচের লেয়ারও তাই কিউ যাবে, কিন্তু আই ডিফারেন্ট, হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা ডিফারেন্ট। দেখো বুঝতে পারলে না, এইটাই হচ্ছে পারপেন্ডিকুলার প্যারালাল অ্যারেঞ্জমেন্টের গল্প। এবার এখানে একটা ব্যাপার আছে, এখনো শেষ হয়নি, তুমি বুঝতে পারবে না পরীক্ষার সময় কোনটা পারপেন্ডিকুলার কোনটা প্যারালাল অ্যারেঞ্জমেন্ট। দেখো কি হচ্ছে বলো তো, ধরো এরকম একটা সয়েল আছে, সয়েল 1, সয়েল 2, সয়েল 3। এইখানে তোমার হচ্ছে একটা লাগানো আছে, হেড লাগানো আছে, এখান দিয়ে তোমার জল বেরিয়ে যাচ্ছে। বলো তো এটা পারপেন্ডিকুলার অ্যারেঞ্জমেন্ট না প্যারালাল অ্যারেঞ্জমেন্ট? এগুলো সয়েল, হ্যাঁ, সয়েল 1, সয়েল 2, সয়েল 3। বলো তো এটা পারপেন্ডিকুলার অ্যারেঞ্জমেন্ট হলো না প্যারালাল অ্যারেঞ্জমেন্ট হলো? এটা কিন্তু পারপেন্ডিকুলার অ্যারেঞ্জমেন্ট। তোমরা যদি প্যারালাল ভেবে থাকো তাহলে তোমাদের ভুল হচ্ছে। কেন বলো তো? আমি কি বলেছিলাম পারপেন্ডিকুলার অ্যারেঞ্জমেন্ট মানে কি, কিউটা সেম থাকবে। দেখো তো পারপেন্ডিকুলার অ্যারেঞ্জমেন্ট মানে বলেছিলাম না কিউ সেম থাকবে। দেখো তো জলটা এখান দিয়ে নামছে, নেমে এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে, অতএব এখান দিয়ে যে কিউ যাবে এখান দিয়েও তো সেই কিউ যাবে, এখান দিয়ে সেই কিউ যাবে, কিউ সেম হয়ে গেল। ইয়েস অর নো? ইয়েস অর নো? 100% কিউ সেম হচ্ছে এখানে। অতএব তোমাকে বুঝতে হবে যে ছবি দেখে কোনটা মানে ওই রকম দেখাচ্ছে, মানে প্যারালালের মতো দেখাচ্ছে বলে প্যারালাল হবে তা কিন্তু নয়। এটা কিন্তু ইলেকট্রিসিটি ব্যাপার নয়, এটা হচ্ছে জলের ফ্লোয়ের উপর ডিপেন্ড করে পারপেন্ডিকুলার না প্যারালাল হবে। আর যদি লেয়ারটা যদি এরকম থাকতো, সে ফর এক্সাম্পল লেয়ারটা ধরো এরকম আছে, এরকম আছে, এরকম আছে, এরকম আছে, এবং এখান দিয়ে জল আসছে, এখান দিয়ে বেরোচ্ছে, সেক্ষেত্রে এটা প্যারালাল হতো। তুমি আর এখান দিয়ে নামছিল, মানে সয়েলের লেয়ারটাকে যখন ধাক্কা দিয়ে 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 নামাচ্ছে তখন সেটা পারপেন্ডিকুলার হচ্ছে। যদি এখান দিয়ে যায় তাহলে প্যারালাল। এটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যারেঞ্জমেন্ট। পারপেন্ডিকুলার বুঝতে পারলে কিনা বলো? ইট ইজ এ পারপেন্ডিকুলার অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা প্যারালাল তাহলে কি করে হতো? এখানে দেখাচ্ছি, ধরো এরকম আর একটা লেয়ার আছে সয়েলের, সে ফর এক্সাম্পল এখানেই দেখাচ্ছি, হ্যাঁ, এখানে আর একটা লেয়ার আছে, এরকম আছে, এরকম আছে, এরকম আছে। এটা 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 দাঁড়াও, সব আমি তোমাকে দেখাচ্ছি। এটা ধরো সয়েল 1, 2, 3, 4, 5, 6। এবার তোমাকে টোটাল কম্পিউট করতে বলেছে। আমরা যেমন ওই ফিজিক্সে ইলেকট্রিসিটির অঙ্কগুলো করতাম না, প্যারালাল অ্যারেঞ্জমেন্ট পারপেন্ডিকুলার, সেরকমই এরকম তোমাকে করতে। তখন তুমি কি করবে বলো তো? তুমি বলো স্যার দেখুন 4, 5, 6 হচ্ছে পারপেন্ডিকুলারে আছে, 4, 5, 6 পারপেন্ডিকুলার, 1, 2, 3 পারপেন্ডিকুলার, 1, 2, 3 পারপেন্ডিকুলার, কিন্তু এই দুটো আবার প্যারালালে আছে। দেখো বুঝতে পারলে কিনা? 4, 5, 6 ইন্ডিভিজুয়ালি পারপেন্ডিকুলারে আছে, 1, 2, 3ও পারপেন্ডিকুলারে আছে, কিন্তু এই দুটো লেয়ার মানে এই টোটালটাকে আমি ধরো একসাথে ধরে নিলাম হচ্ছে এক্স, এই টোটালটাকে একসাথে ধরে নিলাম ওয়াই, মানে এটা ধরে নিলাম হচ্ছে এক্স,
এটা ধরে নিলাম ওয়াই, তাহলে 4 5 6 আছে হচ্ছে পারপেন্ডিকুলারে, আবার 1 2 3 আছে পারপেন্ডিকুলারে, কিন্তু এক্স আর ওয়াই আছে প্যারালালে। এরকম করে তোমাকে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? দেখি কতক্ষণে হলো, 40 মিনিট হয়ে গেছে। আমি একটা কাজ করি, আমি অঙ্কগুলো এখন করাচ্ছি না, হ্যাঁ, এটা তোমরা করো, আজকে দেখো, আজকেই আমি রাত্রিবেলা হচ্ছে অঙ্কের ক্লাসটা দিয়ে দেবো, রাত্রি আজকে যা যতই হোক, একটা দুটো হোক, আমি দিয়ে দেবো। অতএব তখন কি সুবিধা হবে তোমার বলো তো, মানে এখনই যদি সঙ্গে সঙ্গে তোমাকে অঙ্ক করায় না, তোমার মাথার মধ্যে চাপ পড়ে যাবে। তুমি থিওরিটা পড়ো, থিওরিটা পড়ে তুমি বোঝার চেষ্টা করো, আরও বারবার করে পড়ো। তোমার কাছে মোটামুটি 5-6 ঘন্টা সময় থাকবে, তুমি পড়ো, পড়ে বোঝো, তারপরে আমি আজকে আর একটা ক্লাস দেবো, ওই আজকেই দেবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আজকেই দেবো। সেই ক্লাসে দেখবে আমি অঙ্কগুলো করে দেবো, সেটার জন্য হয়তো 30 মিনিট বা 45 মিনিট আর একটা লাগবে। তো আজকে না দিয়ে, মানে একই ক্লাসে না দিয়ে আর একটা ক্লাস করে সেখানে দেবো। আপাতত তুমি অঙ্কগুলো বোঝো, ঠিক আছে? যারা কিন্তু অলরেডি জেনে আছো তাদের জন্য কিন্তু আমি বলছি না, তাদের তো সুবিধাই লাগবে হয়তো, কিন্তু অনেকে তো আছে যারা প্রথমবার পড়ছো, তাদের জন্য তো এই জিনিসটা একটু ডিফিকাল্ট লাগতেই পারে। আমার তো লেগেছিল ভাই, যখন আমি ফার্স্ট টাইম পড়েছিলাম, ঠিক আছে? সো এই হচ্ছে আমার প্ল্যান। তো ওটা তোমরা করো। সেকেন্ড যে ভিডিওটা আছে আজকে রাত্রে আমি দিয়ে দেবো, সেই ভিডিওটাতে আমি অঙ্কগুলো তোমাদের করিয়ে দেবো। ওকে, চলো।